ঘুমের মাঝেই মনে ইচ্ছে কেউ অতি মনোযোগ দিয়ে আমাকে দেখছে। এমনটা মনে হওয়ার কারণ আছে, কারণ রুমের লাইটটা ঝালানো। রাতে তো তেমন ঘুম হলো না, ওই আজমান বান্দরের কথা ভাবতে ভাবতে আর যা একটু এসেছে তাও এই কাণ্ড। বুঝি না বাপু আমি কার ক্ষতি করেছি যে এতটা বিরক্ত করতে হয়। আহোহ, আমি ঘুম ঘুম চোখে উঠে বসি, চোখ না খুলেই বলে উঠি, ভাইয়া আমি জানি তুমি কেন বিরক্ত করছো, আমি ঘুমাবো, যাও তুমি। যেতে তো আসিনি, সেহেরি খেতে এসেছি, আর তুমি কি রোজা রাখবে না? সময় বেশি নেই, উঠো। হঠাৎ এমন কথা শুনে আমি ঠাসস করে নিজের চোখগুলো খুলে সামনে তাকাতেই চেয়ারে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে থাকা আজমান ভাইয়াকে দেখতে পাই। আমি কি স্বপ্নে দেখছি নাকি? উনি এখানে কেন? আর এমন সাদা পাঞ্জাবি কেন পরেছে? আমি কাঁথাটা আরো টেনে উঠে বসি, ভালো করে দেখতে চাচ্ছি আসলেই উনি এসেছে কিনা। হুমম, উনি তো, কিন্তু এখানে কেন? তুমি কি আজকে রোজা না রাখার ধান্দা করেছ নাকি? আমি বিছানা থেকে নেমে পড়লাম। উনি অবাক হয়ে আমাকে দেখছে। কিন্তু কেন? আমি নিজের দিকে তাকিয়ে হালকা হাসলাম। 3 বছর আগেও আমি লং টি শার্ট আর ডিলা প্লাজো পরতাম। এখনও পরি, কিন্তু অল্পক্ষণ বেশি লং স্কার্ট আর ফতুয়া পরি। আজকে আমার পরনে কালো স্কার্ট আর লাল ফতুয়া। উনি বোধ হয় এটা দেখেই অবাক হল। আমি সোজা তার সামনে দিয়ে ওয়াশরুম চলে গেলাম। আমি এটা ভেবে অবাক হচ্ছি, আজমান ভাইয়া আজ 3 বছর পরে আমাদের বাসায় সেহেরি খেতে এসেছে। এটা আমাদের পরিবারের নিয়মের মতো, আসলে আমাদের আত্মীয় বলতেই তারা আছে, তাও আসল না। কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্কটা এমনই। এই যেমন রমজানের 15 দিন তারা আমাদের বাসায় সেহেরি আর ইফতার করে, আর বাকি 15 দিন আমরা তাদের বাসায়। তারা মায়ে 3 জন, তাই একা একা করতে ভালো লাগে না, তাই এই নিয়ম। কিন্তু এই 3 বছরে এই নিয়ম পাল্টে গেছিল। তারাও আসল না, সাথে আমরাও গেলাম না। আম্মুকে কারণ জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে জানে না। কিন্তু আমার মনে হয় তারা জানে, শুধু আমি বাদে। আজ থেকে আবার সব বদলে যাবে, আগের মতো হয়ে যাবে। ভালোই, কিন্তু ওনাকে এত সামনে থেকে দেখে যদি আমার সুপ্ত অনুভূতি জেগে উঠে, তবে তার কথা শুনে মনে হয় সে আমাকেই বলছে, কিন্তু সে তো সাদা তোয়ালে পরা মেয়েকে বলেছে। আচ্ছা, আমি কি তার সামনে তোয়ালে পরে গিয়েছিলাম? ছি না তো। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি। ভালোই লাগে এখানে দাঁড়াতে। কেমন যেন মনে হয় এখানে আমি একা না, দুজন আছে। সে অবিকল আমার মতোই দেখতে, কিন্তু সে কথা বলতে পারে না। বললেও আওয়াজ আসে না। নবনীয় এমন করেই আয়না দেখত। হি বাবা মাও এসেছে। বাবা আয়েশ করে সোফায় বসে আছে, আর মা আম্মুর সাথে রান্নাঘরে। ও বলাই হয় নাই, আমি তাদের ছোট থেকেই বাবা মা ডাকি। আমাকে আসতে দেখে বাবা এগিয়ে এসে জড়িয়ে ধরলেন। ওনার সাথে তো আমার 2 দিন পরপরই দেখা হয়, তবুও ওনার হাবভাব দেখে মনে হবে বহু বছর পরে দেখা হয়েছে। এত বড় লোক, এরা কেউ বলবে না। মা তো এখনো তাঁতের শাড়ি পরে, আর বাবা আব্বুর দেওয়া শার্ট বা পাঞ্জাবি। আব্বুও সেম, তাদের মাঝে এত আন্ডারস্ট্যান্ডিং বলার বাহিরে। ভাইয়া আজমান ভাইয়ার 2 বছরের বড়। আজমান ভাইয়া তাকে দেখলে কেমন জানি লজ্জা লজ্জা ভঙ্গিতে কথা বলে। ব্যাপারটা হাস্যকর। মা বাবা তো আমাকে মনের মাধুরী মিশিয়ে চুমু খাওয়াল, এখন সেহেরি খাওয়ার জায়গাও নাই পেটে। আমি ছাদের সিঁড়ির দিকে তাকিয়ে আছি, উনি আমার দিকে তাকিয়ে আছে। নামাজ পড়েই উনি বলে উঠে ছাদে যাবে। আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর এই অবস্থায় উনি ছাদে যাবে? আরে বাপু যান না, আমারে নিয়ে কেন টানাটানি করেন? সিঁড়ির দিকে তাকাতেই কষ্ট লাগছে। ঈশ্বর, এটা বেয়ে বেয়ে উঠতে হবে, এখন কি যে কষ্ট। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে একটা সিঁড়িতে পা রাখতে যাব, হঠাৎ আমি উপরে ভাসতে শুরু করলাম। আমি তো ভয় চোখ বুজে নিয়েছি। উনি কানের কাছে ফিসফিস করে বলে উঠে, আমি থাকতে তোমার কিসের এত কষ্ট আয়ু? আমি না হয় তোমার হয়ে সব পাড়ি দিব, তুমি শুধু পাশে থেকে এভাবে আরও শক্ত করে জড়িয়ে
আমি শটাং করে চোখজোড়া খুলে তাকিয়ে অবাক হয়ে দেখছি উনি হালকা হাসছে আর মাথা সরু করে সিঁড়ি দিয়ে উঠছে। উনি আবার বলে উঠে, গলাটা জড়িয়ে ধরলে কি ভয়ঙ্কর কিছু হবে? আমি আবার নিজের হাত দিয়ে ওনার গলা জড়িয়ে ধরেছি। ওনাকে ইদানিং খুব কাছ থেকে দেখার সুযোগ করে দেয় উনি। ওনার এই খোঁচা খোঁচা দাড়ি, টকটকে লাল ঠোঁট, সরু নাক আর অদ্ভুত মায়ার চোখিশ্বাস, কি সুন্দর এই ছেলে। সাদা পাঞ্জাবিতে তাকে ভয়াবহ টাইপের সুন্দর লাগে, যাকে বলে চোখ ধাঁধানো। সে হাঁটছে তবে ধীর গতিবেগে। তাকে দেখে মনে হয় একটা সিঁড়ি সে 2 ঘন্টা লাগাচ্ছে উঠতে। আশ্চর্য, এত ধীরে উঠার কি আছে? তার হৃৎপিণ্ড প্রচণ্ড দ্রুত ধাকধাক করছে। আমি গভীরভাবে তা শুনছি, আমারটাও করছে। এটা কি সে শুনছে? জানি না। আমি তো মুগ্ধতার সাথে শুনছি। কিছু জিনিস অনেকের কাছে সাধারণ মনে হলেও কারো কারো কাছে তা অসাধারণ। কথাটা ব্যাপকভাবে আমাকে ভাবাচ্ছে। নিজের বেলায় হচ্ছে তাই। আজমান ভাইয়া ছাদের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে আর আমি রেলিং ধরে আকাশ দেখছি। আকাশটা এখনো অন্ধকারে ঢাকা। সূর্য মামা নিজের আলো এখনো পৃথিবীতে ফেলেনি। হয়তো তৈরি হচ্ছে, এখনই ফেলবে ফেলবে ভাব। পাখির কিচকিচ শব্দে মনে হচ্ছে গান বাজছে। পাখিরা চিঠির মতো উড়ছে। কৃষ্ণচূড়া গাছে পাখিরা আনাগোনা করছে। এক মণিমুগ্ধকর প্রকৃতির আলাপালোচনা চলছে। হালকা শীতল হাওয়া নিজের শীতলতা দিয়ে শরীরকে ঘায়েল করছে। চারপাশে ফুলের ঘ্রাণের ছড়াছড়ি। তোমার ছাদে সাদা গোলাপের মহল করে তুলেছ দেখছি। উনি আমার দিকে তাকিয়ে আছে। আগে কিন্তু এমন অদ্ভুত কাণ্ড তিনি করত না। কিন্তু এখন উনি এত কি দেখে আমার মাঝে? দেয়ালের সাথে ঘেঁষে বুকে হাত গুজে আছে। দৃষ্টি তার আমাকে ঘিরে। পাঞ্জাবির হাতাটা ভাঁজ করা, ধবধবে সাদা হাতে কালো কালো পশমগুলো খুব মানিয়েছে। ছেলেটা এত সুন্দর কেন কে জানে? একটু ছুঁয়ে দিলে কেমন হয়? ভয়ঙ্কর কিছু হবে কি? আকাশও কিন্তু সুন্দর, তাকেও তো ছোঁয়া যায় না। কিন্তু তাকে নিয়ে কত লেখালেখি, কত বলাবলি। আমি না হয় ওনাকে নিয়ে একটু ভাবাভাবি করি। ক্ষতি কি? চল, তোমাকে আজ দারুণ একটা সিক্রেট সস বলি। তোমার আব্বু আম্মু আর বাবা মা প্রেম করে বিয়ে করেছে জান। এই ছেলে কি পাগল হলো নাকি? কি আজগবি কথা বলছে। মাথা ঠিক আছে তো? আমি ড্যাবড্যাব করে তাকিয়ে আছি। আমি নিশ্চিত উনি মজা করে বলছে। আব্বু আম্মু তো আমাকে বা ভাইয়াকে কাউকেই প্রেম করতে কাটকাট নিষেধ করে দিয়েছে, সেই বাচ্চা আমলে। তার চাইতেও ভয়ঙ্কর ব্যাপার, আম্মু প্রতি ভ্যালেন্টাইন ডেতে আমাকে আর ভাইয়াকে গিফট দেয়। শর্ত একটাই, কোনো মেয়ে বা ছেলের কাছ থেকে গিফট নিতে পারবে না। তার এই শর্ত পূরণ করতে গিয়ে আমি আর ভাইয়া হাজারো গিফট বলি দিয়েছি। তারা কি করে এমন ভয়াবহ কাজ করতে পারে? এটা অসম্ভব, হতেই পারে না। উনি ফাউল্য কেন বকছে কে জানে? আমার এমন বিস্মিত চাহনি দেখে উনি বলে উঠে, বিশ্বাস হচ্ছে না? না হওয়ারই কথা। কিন্তু কিছুই করার নেই, তারা সত্যিই এই অসাধারণ কাজটা করেছে। আরও একটা ইন্টারেস্টিং কথা আছে, শুনবে? আমি জবাব দিলাম না, শুধু তাকিয়েছিলাম। উনি নিজে নিজেই আবার বলে উঠে, আঙ্কেল আর আন্টি কিন্তু ফুফাত মামাতো ভাই বোন ডেঞ্জারাস না? হুম, আর আমার বাবাই আর আঙ্কেল বাচ্চাকালের বন্ধু, দুজনেই প্রেম করেছে 2 বান্ধবীর সাথে। বুঝলে কি ড্যারিং ব্যাপার। আমি তো আগে জানতাম না ওনারা এমন কিছু করেছে। তাই তো বলি, এত তাড়াতাড়ি কিভাবে আমার প্রথম দেখায় এক চিলতি ভালোবাসা তারা সাদরে মেনে নিয়েছে। তার উপর আরও ডেঞ্জারাস কাজ করেছে জানি, শুনলে বিশ্বাস করবে না, আমিও করতে পারিনি। কিন্তু সত্য এটাই যে তারা পালিয়ে বিয়ে করেছে। তোমার নানাজান প্রচণ্ড টেরা পার্সোনালিটির লোক। আঙ্কেলকে উনি মেয়ে নিল না, আন্টিকে তারই আর এক চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিতে চেয়েছে। উপায় না পেয়ে তাদের সাথে সাথে আমার বাবাইও মাম্মামকে নিয়ে পালিয়েছে।
হা হা হা, আমি কিছুদিন আগেই এই ভয়ঙ্কর ভালোবাসার গল্প শুনেছি। কার কাছে? বাবাই আর কে? উনিই বলেছে। যাই হোক, দেখ কত সুন্দর সূর্য উঠছে। আমি তাকিয়ে আছি সূর্যের দিকে আর উনি অবাক নয়নে আমাকে দেখছে। এত দেখার কি আছে? আকাশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছে। ঈশ্বর, ভালোবাসার জন্যে তারা পরিবার ছেড়ে চলে কেন এসেছে? কিছু কিছু খেয়ে সেলফিশ হতে হয় বুঝলে আয়ুতা, না হলে নিজের সাথে সাথে অন্য কেউ ভালো রাখা যায় না। তোমার আম্মুর না হয় অন্য কারো সাথে বিয়ে হয়ে যেত, কিন্তু সেখানে ভালোবাসা থাকত না। এখন তার কাছে তার পরিবার নেই, পরিবারের ভালোবাসা নেই, কিন্তু তোমার আব্বুর ভালোবাসা আছে। ভালোবাসাই ভালোবাসাকে ভালো রাখতে পারে। আমি এবার তার দিকে তাকিয়ে আছি, সূর্যের প্রথম লাল কিরণ তাকে লাল করে তুলেছে। আমি হতভম্ব নজরে তাকিয়ে আছি সামনের দিকে। কি ভয়ঙ্কর একটা কাণ্ড আমার সামনে হচ্ছে। দিলের উপরে সারফারাজ নামের ভাইয়ার কার্বন কপি আরামছে পড়ে আছে। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সবাই ভাবে আমি ভয় পাচ্ছি ছেলেটার জন্যে, ব্যাপারটা মোটেও সেটা না। আমি ভয় পাচ্ছি দিলের উপরে রোজ দিল আফরোজকে। ও নিশ্চিত আজকে ওর স্টাইলে এই কার্বন কপিকে ধুয়ে দিবে। দোয়া টোয়া পড়া উচিত ভাইয়াটার, কিন্তু সে তো জানে না এই মেয়ে না ভয়ঙ্কর কিছু। আল্লাহ, এই নিরীহ সারফারাজকে বাঁচান। ভার্সিটির ওয়াশরুমের পাশের খালি জায়গাটাতে ওকে দাঁড়াতে বলেছিলাম। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে এসেই এই ভয়ঙ্কর কাণ্ড দেখতে পাই। ভাগ্যিস আশেপাশে কেউ নেই, ক্লাস টাইম চলছে তাই। কিন্তু এই সারফারাজ ভাইয়া এখনো নড়ছে না কেন? আজব, বিগত অনেক সময় থেকেই এভাবে পড়ে আছে। দিল তো কাচুমাচু করেই চলেছে, কিন্তু যতই হক এই পোলার সাথে ও পারবে না। যাই হেল্প করি। আমি বহু কষ্টে ওনার নজর নিজের দিকে আকর্ষণ করাতে পেরেছি এবং দিলকেও দাঁড় করাতে পেরেছি, কিন্তু অবাক করা ব্যাপার, ও কিছুই করল না। উল্টা কাচুমাচু হয়ে আমার পিছনে দাঁড়াল। আজাইরা মাইয়া। কিন্তু এই ভাইয়া উল্টা হেসে হেসে বলে উঠে, লিটেল পরি, তোমার জোন কোথায়? মানে নিজের জনকে রেখে কাবা মে হাড্ডি হওয়া কি খুব প্রয়োজন? আবার মাথা ঝুঁকিয়ে হাসল। অবিকল ভাইয়ার মতাচ্ছা, উনি কি আমার যমজ ভাইয়া নাকি? ওই আসাবার জন্যে আম্মুকে ও বলা হলো না এর কথা। কিন্তু এটা কিভাবে হবে? একে দেখে তো ভাইয়ার থেকে 2 বছরের ছোট মনে হয়, যেহেতু আজমান ভাইয়ার বন্ধু প্লাসোস ক্লাস মিটাজকেই আম্মুকে বলতে হবে। দিলবার আমাকে টানতে টানতে নিয়ে এল। কেন কে জানে, তবে ভাইয়াটা সুন্দর, আমার ভাইয়ের মতো বলে কথা। যাই হক, আগে বাসায় যাই, তবেই এর একটা ব্যবস্থা হবে। বাসায় ঢুকতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমার রুমে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হানা এনেছে, এটা বেশ ব্যাপকভাবে আমি অনুধাবন করতে পারছি। আর এই কাণ্ডটা আমার এক মায় মাতাজি করেছে। কিন্তু বিস্মিত হওয়ার বিষয় এটা যে আম্মুর মতো এত গোছালো মানুষ এমন কেন করছে? তাও আমার আলমারির সাথে কেন? হোয়াই? তার সাথে আবার চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা টাইপেরও ব্যাপার করছে। কিছু হলেই ভ্যা করার মেয়ে তিনি না। শুধু আমার কিছু হলেই এই কাজটা সে করে, কিন্তু আজ কেন? আমি এক সুন্দর সত্যের সামনে দাঁড়িয়ে আছি, ভাবতেও পারিনি এত সুন্দর একটা পরিবার আছে আমাদের। আমি দাঁড়িয়ে আছি, আম্মু তো ভ্যা বিলাপ করছে। আসলে আজ বহু বছর পরে নিজের ভাই আর 2 বোনকে পেয়েছে, ফিলিংসটা কান্না ছাড়া বুঝানো মুশকিল। আমি আব্বুর সাথে দাঁড়িয়ে আছি আর আমার সামনে একজন মধ্যবয়স্ক লোক। তাকে দেখে আমার মনে হচ্ছে ভাইয়া 30 বছর পেরিয়ে বৃদ্ধা হয়ে গেছে। আহারে, কিন্তু আসলেই এটা ভাইয়া না, আমার এবং ভাইয়ার একমাই মামা। ভাইয়া যে মামার কার্বন কপি হয়েছে এটা আর বলে বুঝানো যাবে না। আমার শুধু মামা না, খালামনি এবং এক আন্টিও আছে। মানে আম্মুরা 4 ভাই বোন। আমি আমার আম্মুর বহু বছর আগের একটা সাদা জামা পরে আছি।
হাস্যকর হলেও আমার বেশ ভালো লাগছে। এটা পরার ইচ্ছা বহুদিনের। জামাটা এত এত সুন্দর যে এখন কার সবচাইতে মডেল ড্রেসটাও এটার কাছে হার মানবে। আজ ভার্সিটি থেকে এসে আমি যে ঘূর্ণিঝড় দেখেছি তা হলো এই জামাটা খুঁজার জন্যে। আম্মু এই জামা আমার এই ছোট জীবনে একবারও পরতে দেয়নি, কিন্তু আজকে দিয়েছে। আর তার কারণ আমার সামনে আমাদের হারানো পুরনো পরিবার নতুন করে পাওয়া। সবার সাথে সবার আলাপ হলো, কিন্তু আমার সাথে কেউ আলাপই করল না। ব্যাপারটায় আমার কান্না পাচ্ছে। আব্বুর হাত ধরে কাদো কাদো চোখে তাকিয়ে আছি। আচ্ছা, এরা কি আমার সাথে কথা বলবে না, নাকি মেয়ে বলে পাত্তা দিচ্ছে না? ভাইয়ার সাথে তো সবাই হেসে হেসে কথা বলছে, আর আমি যে আম্মুর আর একটা বাচ্চা এটা তো আম্মুই ভুলে গেছে। আমার আম্মুর বোধ হয় আমার প্রতি এবার দয়া হলসে অশ্রুসিক্ত চোখে আমার আর আব্বুর সামনে এসে দাঁড়ায়। সবাই তার পিছু পিছু এসে হাজির। অবাক করা ব্যাপার, এখানে ওই সারফারাজ ভাইয়াও আছে, সাথে আরও 3 জন ছেলে। সবাই আমার দিকে প্রচণ্ড উৎসুক হয়ে তাকিয়ে আছে। আমি একটু বিস্মিত হলাম। আম্মু এবার আমার হাত ধরে সামনে এনে বলে উঠে, ও আমার মেয়ে আয়ানা হায়াত, আমরা হায়াতি ডাকি। মামা আমার দিকে একবার তাকিয়ে পিছনের 4 ছেলেকে উদ্দেশ্যে করে বলে উঠে, তোদের বোন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ছেলেগুলোর চেহারা কেমন চকচক করছে। তারা এক প্রকার দৌড়ে এসে আমাকে জড়িয়ে বলে উঠে, তুমি আমাদের বোন? আল্লাহ, এটা তো বিশ্বাসই হচ্ছে না। আমরা তো খুশিতে পাগল হয়ে যাব। কত বছরের শখ একটা বোনের, আর আল্লাহ তা এভাবে পূরণ করবে ভাবতেও পারিনি। উই আর সো এক্সাইটেড। তুমি দেখতে একদম গোলুমোলু আর পরীর মতো সুন্দর, ঈশ্বস। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, আর তারা একজন এক এক কথা বলছে। আমি এটা তো বুঝতে পারছি বোনের জন্যে এরা পাগল, কিন্তু এদের কি বোন নেই? আমি তো কিছুই বুঝলাম না। এবার একজন সুন্দর মহিলা সম্পর্কে আমার মামি হবে, সে এগিয়ে এসে আমাকে ছাড়িয়ে বলে উঠে, এই তোরা ওকে কি আজই আলুর ভর্তা বানাবি নাকি? আর তুমি কিছু মনে করিও না, আসলে এই বাড়ির ছেলেদের বড় একটা শখ ওদের বোন হবে, কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য, ওদের বোন নেই। আর তুমি একমায় বোন, যদিও খালাতো বা ফুফাত বোন। বোন তো বনিয়াচ্ছা, পরিচয় করিয়ে দিই, ও রেদোয়ান তোমার খালামণির বড় ছেলে। ওই মূলত বোনের জন্যে বেশি পাগল, তা না হয় পরেই বুঝতে পারবে। আর ও সারফারাজ তোমার মামাতো ভাইমামার বড় ছেলে, আর ও তাইফ তোমার ছোট আন্টির একমায় ছেলে। আর বাকি 2 জনের মধ্যে ও হাসান তোমার খালামণির ছোট ছেলে, আর বাকি একজন আমার মানে তোমার মামার ছোট ছেলে জাহেদ। আমি হা করে দেখছি, 5টা ভাইয়ের একটা বোনও নেই। আহারে, তবে ভালোই হয়েছে, ওরা যেভাবে হুমড়ি খেয়ে জড়িয়ে ধরেছে। ঈশ্বস, কি যে ভালো লাগছে কি বলবো। আমার এখন 6 ভাই ঈশ্বস, আর 1 ভাই হলেই 7 ভাই চম্পা। আজ এখানে ইফতারের বিরাট আয়োজন হচ্ছে। এই প্রথম নিজের পরিবারের সাথে ইফতার করব, ব্যাপারটা ভাবতেই ভালো লাগছে। কিন্তু নানাজান আর নানুজান থাকলেও ভালো হতো, তারা নাকি গ্রামে থাকে। তবে সিদ্ধান্ত হয়েছে 2 সপ্তাহ পরে আমরা সবাই গ্রামে যাব তাদের আনতে। আমি কখনো গ্রামে যাইনি, তাই সবার থেকে একটু বেশি এক্সাইটেড। ভাইয়াত নানা জায়গায় বন্ধুদের নিয়ে ঘুরতে যায়, কিন্তু আমি তো বাসায় থাকি, তেমন একটা ঘুরতে যাওয়াও হয় না। মাঝে মাঝে দিলের সাথে একটু বের হই। আমি বসে আছি 6 ভাইয়ের সাথে, তাদের মধ্যে রেদোয়ান ভাইয়ার আসলেই আমার প্রতি বেশি কেয়ারি। ভাবনি তো বকবক করেই চলেছে। তার ছোট ভাই হওয়ার আগে তিনি ভেবেছেন সে বোন হবে। উনি নাকি আলাদা রুমও রেডি করেছিল তার জন্যে, তবে শেষে সেও ছেলে হলহা। হা, আমি ভাইয়ার পাশে বসেছি, আর একপাশে রেদোয়ান ভাইয়া। হঠাৎ ঝড়ের গতিতে কেউ হাত টেনে দাঁড় করি দেয়া করশিক। এমন ঘটনায় রেদোয়ান ভাইয়াও রেগে দাঁড়িয়ে পড়ে। আমি ভালোভাবে তাকিয়ে দেখি আজমান ভাইয়া। উনি এখানে কি করে? হতো সারফারাজ ভাইয়া আসতে বলেছে। রেদোয়ান ভাইয়া রাগী গলায় বলে উঠে, আজমান, এগুলো কোনো ধরনের ব্যবহার? ওকে এভাবে টানার মনে কি? ওকে আপনার পাশে বসানোর মানে কি? বড় দেখে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আর আপনি ওকে এক হাতে জড়িয়ে ধরার মানে কি? আপনি তো এমন ছেলে না, জানতাম।
আর আজিম ভাই, এটা কি আপনিও দেখছেন আয়ু একটা চেনা নেই জানা নেই ছেলের সাথে এভাবে বসে আছে? আর তুমি তো মাকে পরে দেখব। আমি ঢোক গিলে নিচের দিকে তাকালাম। ওনার মুখ সাদা থেকে লাল হয়ে গেছে, কপালের রগ নীল হয়ে ফুটে উঠেছে, চোখ মুখ শক্ত করে এক হাত মুঠ করে দাঁড়িয়ে আছে সে। তাকে দেখে আমারই ভয় করছে, কিছু কি বলবো। ওই শালা, তুই যে মাইন্ডে বলছিস সেটা ঠিক না। রেদোয়ান ভাইয়া কিন্তু অন্যভাবে ওকে জড়িয়ে ধরেছিল। সারফারাজ ভাইয়া বলে উঠে, মানে? আরে হায়াত, আমাদের বোন, যাকে বলে আপন ফুফাত বোন, আর ওর খালাতো বোন। জানোস তো ভাই, কত পাগল বোনের জন্যে। আর এবার তো রহমতের মাসে তাকে তা দিয়ে দিচ্ছে আল্লাহ, তাই একটু আদর করে বোনকে জড়িয়ে ধরেছে। আর ভাইয়া আজমান কিন্তু এখন আর বন্ধু না, অন্য কিছু হয়। সরি ভাই, আমি আসলে বুঝতে পারিনি। আর তুমি হাবার মতো দাঁড়িয়েছিলে, কিছু বললে না কেন? আশ্চর্য, আপনি বলার সুযোগ কই দিলেন, এসেই নিজের হিরোপান্তি দেখানো শুরু। কি বললে আমি হিরপান্তি করি? এগুলো কেমন ধরনের কথা? তুমি বেশি বলছো না? মোটেও না, আপনি বেশি করছেন। আপনি কি একটু মানুষের মতো এন্ট্রি নিতে পারেন না? তবেই তো আমরাও প্রিপারেশন নিতে পারি। ঘূর্ণিঝড় আসার আগেও 5-6 বিপদ সংকেত দেয়, আর আপনি তো তাও দেন না। কিভাবে বুঝবো আপনি আসছেন? আমি বিপদ? কি উল্টা পাল্টা বকছ? তোমার মুখে এত খই কথা থেকে আসছে? ওটা আসছে হবে না ফুটছে হবে। ওই হলো আর কি। তুমি কবে থেকে এত ঝগড়াটে হয়ে গেছো আয়ু? এই এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি কারণে অকারণে ঝগড়া করব হলো? আমি হাঁটা দিলাম আম্মুর কাছে। এই লোকের এত এত বকবক ভালো লাগে না। এই সব ওনার ওই তোয়ালে পড়া প্রেমিকাকেই দেখাক। সব জোর খাটাবে আমার উপর, আর ভালোবাসি ভালোবাসি বলে বেড়াবে তোয়ালে আলীকে যত সব। বুঝলাম না আমি হঠাৎ এত রেগে গেলাম কেন? কে জানে। না তাকিয়েও বুঝতে পারছি আজমান ভাইয়া বিস্ময়ের চরম সীমায় আছে। আমার কি এখন থেকে ওনার সাথে এমনই করব? দূরে দূরে থাকব। ওনাকে তো আমার সুবিধার মনে হচ্ছে না। প্রেম একজনের সাথে আর টর্চার আর একজনকে না, এটা হতে দিব না। আম্মুর কাছে এসে বসলাম। অদ্ভুত আম্মুর ভাব এমন যে সে আমাকে চিনেই না। খালামণির সাথে আর আন্টির সাথে তার সে কি কথা। জনমের কথা একদিনেই শেষ করবে মনে হয়। না, এখানে বসা মানে নিজের প্রতি অন্যায় করা। আমি আবার হাঁটা দিলাম। বাড়ির ভিতরে ঢুকার আগে খুব সুন্দর বাগান দেখেছি, ওই দিকেই যাই। আমি দাঁড়িয়ে আছি প্রকাণ্ড বাগানের মাঝে। কি সুন্দর বাগান। গোধূলি বেলা চলছে। সূর্য নিজের হলুদ রশ্মি দিয়ে বাগানটাকে আলোকিত করে রেখেছে। মৃদু বাতাস হচ্ছে। আমি ঘুরে ঘুরে বাগান দেখছি। প্রকৃতি বড়ই সুন্দর। বাগানে অনেক ফুলগাছ ফলগাছ আছে, আর একটা বেতের চেয়ার টেবিলের সেট। মামা, খালামনি, আন্টি সবাই একসাথে থাকে। আম্মুকেও থাকতে বলেছে, কিন্তু আমাদের তো আলাদা বাসা আছে। ভাঙ্গা হলেও নিজের মহল হলেও নিজের। আমি আলতো হাতে ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছি। সুন্দর ফুল। আপনি কি ফুল নিয়ে গবেষণা করছেন? আমি পিছনে ঘুরে তাকালাম। অপরিচিত ছেলে। এমন অপরিচিত ছেলেদের সাথে আমি সচরাচর কথা বলি না। এবারও বলবো না বলেই সামনে পা বাড়ালাম। সে আবার বলে উঠে, আমি ইফতিরেদোয়ানের চাচাতো ভাই। আপনি হায়াত ভাইয়ার খালাতো বোন। আমার এমন বিরক্তি ভঙ্গিতে কথা শুনেও সে হেবলার মতো দাঁত কেলিয়ে বলে উঠে, খুব সুন্দর নাম। আপনার মতোই তো। কিসে পড়েন? মানে কোনো ক্লাসে? ক্লাস 13তে পড়ি। লোকটা আবার হাসল। হাসা ছাড়া কি কাজ নেই নাকি? আমার মনে হলো যাওয়া উচিত, আবার পা বাড়াতে যাব। সে বলে উঠে, চল চেয়ারে বসে কথা বলি। চেয়ারগুলো সুন্দর না? ও এখানের কাজের মেয়ে রাহেলাকে বলি চা দিতে। আমি চা খাই না, আর আমি রোজাও রেখেছি। আপনি রাখেননি? ও সরি, মিস্টেক। তুমি কিছু মনে করো না। এমনই ভুল হয়ে গেছে। আমিও রোজা রেখেছি।
আশ্চর্যজনক লোক, আপনি থেকে বলা নেই কওয়া নেই ডিরেক্ট তুমি। আমারও তো বলতে ইচ্ছে করছে আমি চা খাই না, তুই খাতর চা। জীব লোক তাকিয়ে তাকিয়ে হাসে, যেন আমার এই বিরক্তি মুখ তার দারুণ লাগছে। বসো না প্লিজ, একটু পরিচিত হতেই পারি। দুজনেই আত্মীয়, সো বসো। আমি অতীব মাত্রায় বিরক্তি নিয়ে বেতের একটা চেয়ারে বসে পড়লাম। উনি আমার পাশেরটাতেই বসতে যাচ্ছিল, কিন্তু কোথা থেকে আজমান ভাই টপকে পড়ছে কে জানে। উনি মোবাইল টিপতে টিপতে সোজা আমার পাশ ঘেঁষে বসে পড়ে ইফতি নামের ভদ্রলোকের মুখটা দেখার মতো উনি কাদো কাদো ভঙ্গিতে বলে উঠে, আপনি এটাতে বসেন কেন? এনি প্রবলেম? নো। ইফতি নামের লোকটা কাচুমাচু করে বসে পড়েছে সামনের চেয়ারে। আমি ভ্রু কুচকে সন্দেহ সন্দেহ চোখে আজমান ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ওনার সেদিকে বিন্দু মায় ইন্টারেস্ট নাই বলেই চলে। তো তোমার নামটা যেন কি বলেছিলে? আয়ানা। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে উঠে, কিন্তু ও তো বলেছে হায়াত। মনে যখন আছে আবার জিজ্ঞেস কেন করলেন? লোকটার অবস্থা এখন বেশ করুণ, থমথমে মুখে বসে আছে আর আমাকে দেখছে। আমি এবার উনার দিকে তাকিয়ে বলে উঠি, আজমান ভাইয়া আপনি এখানে কি করছেন? তোমাকে বলতে হবে? আজমান তুমি বুঝতে পারছো না, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, তুমি যদি একটু ওদিকে যেতে। লোকটি বলে উঠে, ওর সব পার্সোনাল কথা আমার সাথে ছাড়া আর কারো সাথে নেই, সো আমার সামনেই বলেন কি বলবেন ইফতি ভাই। মানে সিম্পল, ও আমার একমায় পার্সোনাল সম্পদ, তাই ওকে কিছু বলতে হলে তো আমার সামনেই বলতে হবে নাকি? আর যাই হোক আয়ু, ইফতারের সময় হয়েছে, চল। আমার মনে হয় না ইফতারের চাইতে আপনার কথা বেশি ইম্পর্ট্যান্ট। কি বলেন ভাই? উনি কিছু বললেন না, কিন্তু আজমান ভাইয়া শটাং হয়ে দাঁড়িয়ে মোবাইলটা পকেটে ঢুকিয়ে আমার হাত ধরে হাঁটা দিলেন। আর জনাব ইফতি আমাদের দিকে হাবার মতো তাকিয়ে আছে। আমি তাকিয়ে আছি আজমান ভাইয়ার দিকে, তিনি হেঁটেই চলেছে। মনে হচ্ছে তার গন্তব্য আমাতে শুরু আমাতে শেষ। টেরেসের উপর এভাবে দাঁড়িয়ে থাকতে আমার যে কি পরিমাণ ভয় লাগছে বলে বোঝানো মুশকিল। আমি শুধু যে দাঁড়িয়ে আছি তা কিন্তু নয়, হাত মুখটাও বেঁধে দেওয়া হয়েছে। কেমন নির্দয় আজমান বেটা, আল্লাহ। আমি ভেবেছিলাম ওই পোলা ভালো হয়ে গেছে, ভালো তো দূর, এখন দেখি আরও ভয়ঙ্কর হয়ে গেছে। আশ্চর্য, সামান্য একটা কথার জন্যে এভাবে ঝুলাবে মানে কি? আমি কি শখে বলেছি নাকি? উনি তো প্রেম করবে একজনের সাথে আর শাসন করবে আমাকে যত সব। নিশ্চিত আমাকে আজ এই ভয়ঙ্কর জায়গা থেকে ফেলে দিবে। এই আজমানের বাচ্চা নিচের দিকে তাকাতেই ভয়ে হাত পা কাঁপছে। কি এমন বলেছিলাম শুধু? আজমান ভাইয়া আমার হাত টেনে নিয়ে যাচ্ছে। তার ভাব দেখে মনে হয় কত অধিকারারে অধিকারী সে। কিসের এত আলগা পীড়িত? সব পীড়িতি তো ওই মালিহার জন্যে, তার সাথে জনাবের বিয়েও ঠিক, আর আমার সাথে টানাটানি করতে আসছে। সেদিন ভার্সিটি শেষে মালিহা আপু জরুরিভাবে তলব করে আমাকে ক্যান্টিনে যেতে বলেছে। আমিও আবুলের আবুল নাচতে নাচতে গিয়ে হাজির। সে গম্ভীরভাবে তার শর্ট স্কার্ট পরা অবস্থায় পা দুলাছে। পা দুলানি দেখে তার বোঝা যায় না কার মনে কি চলছে। আমি ওনার সামনে গিয়ে বসতেই সে সরু গলায় বলে উঠে, কেমন আছো আয়ানা হায়াত? ভালো। আজ অনেক বছর পরে দেখা, বড় হয়ে গেছো দেখছি। অনেক বছর যেহেতু পার হয়েছে, বড় হওয়া কি স্বাভাবিক নয়? অবশ্যই, কিন্তু অন্যের জিনিসে হাত দেওয়া স্বাভাবিক না। মানে? খুব সহজ কথা আজমান, আগেও আমার ছিল, এখনো আছে। তুমি বারবার উড়ে এসে জুড়ে বসছ। মানে ভার্সিটিতে এসেই ওর পিছনে পড়া শুরু করে দিয়েছ? কেন বলতো? ছেলের কি ভাবাব পড়ছে নাকি? বল, খুঁজে দিব। আপু বয়সে বড় বলে আপনি যা নয় তাই বলতে পারেন না। আমি কিন্তু আজমান ভাইয়ের পিছনে মোটেও পড়িনি। তাই নাকি? তবে আজমান আমাকে সরিয়ে তোমার কাছে কেন যাচ্ছে? তার উপর ও তোমাকে গাড়ি করে নিয়ে ঘুরে বেড়ায়। এগুলো আপনি তাকে জিজ্ঞেস করেন? শুধু শুধু আমার সাথে এভাবে কথা বলার মনে কি?
আমি তোমার সাথে কথা বলতে মোটেও ইচ্ছুক নয়। যাই হোক, ওর সাথে আমার রিলেশন আছে, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। সো দূরে থাকবে। কথাগুলো শুনেই মাথা খারাপ। তারপর থেকেই এই রাগ ওনার উপর ছাড়ার অনেক ইচ্ছা আমার, এবার ছাড়মু, তাই হাত ঝেড়ে বলে উঠি, সমস্যা কি? এভাবে কথায় কথায় হাত ধরেন কেন? আর এখনো অনেক সময় আছে ইফতারের, আমি ওনার সাথে কথা বলতে চাই। তুমি চাইলেই হবে নাকি? অবশ্যই। যেহেতু আমি কথা বলবো, তবে আমি চাওয়াই ইম্পর্ট্যান্ট, তাই নাকি? তা আর কি কি চাও শুনি? আপাতত ওনার সাথে একটু গল্প করতে চাই। আপনি বরং মালিহা আপুর সাথে গল্প করেন। কেমন? আমি যাই। আয়ও ভালো হচ্ছে না। ফাইজলামি বন্ধ কর। আবার হাত ধরে। এই কথায় কথায় হাত কেন ধরেন যত সব? এভাবে অন্যের বউয়ের হাত ধরা ঠিক না। অন্যের বউ মানে? অবশ্যই আমি অন্যের বউ। আপনি বরং নিজের বউয়ের হাত ধরেন। শুধু শুধু অন্যের জিনিসে অধিকার ফলানো ভালো না। যত সব। ব্যাস আর কি। ইফতারের পরেই উনি হাত বেঁধে মুখে কষ্টেপ মেরে আমাকে এই বিশাল টেরেসের উপরে এনে রেখে চলে গেলেন। কি অন্ধকার এই টেরেসটা আল্লাহ! আমি এবার বসে পড়লাম। এত সময় হয়েছে এখনো উনি এলেন না। ভয় আমি ঘামছি। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ লাইটের আলো চোখে পড়ায় সামনে তাকিয়ে অবাক হলাম। এই জায়গাটা এত সুন্দর লাইটিং কে করেছে আর কখন বা করেছে? আমি এলোমেলো ভাবে এদিক ওদিক তাকাচ্ছি। আজমান ভাইয়া এক কোণায় দাঁড়িয়ে আছে। তার হাত পিছনের দিকে। সাদা শার্টে সুন্দর লাগছে। উনি ধীর পায়ে আমার কাছে এসে মুখের কষ্টেপ আর হাতের বাঁধন খুলে দিলেন। আমি অবাক হয়ে তাকে দেখছি। এবার আমার সামনে হাঁটু গেড়ে বসে বলে উঠে, অধিকারের কথা বলেছিলে না? তুমি কি জানো তোমার প্রতি সবচাইতে বেশি আমারই অধিকার? আমি মাথা ঝাঁকিয়ে না বুঝালাম, আমি তোমাকে কবে থেকে চিনি জানো? আবার না বুঝিয়ে মাথা ঝাঁকালাম। উনি এবার পা মেলে আমার সামনে বসে পড়ে। তার হাতে কিছু কৃষ্ণচূড়া ফুল দোল গাচ্ছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি সারা জায়গায় ফেইরি লাইট দিয়ে সাজানো হয়েছে। একটা ছোট টেবিলও রাখা হয়েছে, তাতে কিছু ফুল আছে। উনি এবার আমার দিকে কৃষ্ণচূড়া ফুল এগিয়ে দিয়ে বলে উঠে, ঘুমের মাঝে এক সুন্দর স্বপ্ন দেখেছিলাম। একটা মেয়ে সাদা জামা পরে আমার সামনে কোমরে হাত দিয়ে দুলে দুলে আঙ্গুল নাচাতে শুরু করে। হঠাৎ বাবাই আমাকে ডেকে তুলে স্বপ্ন সেখানেই শেষ, কিন্তু কিছু জিনিসও শেষ হয়ে শুরু হয়। আমার জীবনেও তাই হয়েছে। বাবাই আমি আর মাম্মাম হাসপাতালে এসেছিলাম আঙ্কেল আন্টির নতুন বেবি হয়েছে দেখার জন্যে। আমরা যেতেই শুনতে পাই আন্টির মেয়ে বেবি হয়েছে। আমি সবার আগে অতি আগ্রহ নিয়ে দেখতে গিয়েছিলাম বেবিকে, আর সবার আগেই কোলে নিয়েছিলাম ছোট্ট লাল টুকটুকে তোয়ালে পেছানো পরীকে। ঠিক তখন থেকে আমার ভালোবাসা শুরু। আমি তখনই তোমার মায়ে আটকা পড়েছি। আমি তোমার জন্যেই তোমাদের বাসায় থাকতাম, তোমার সাথে খেলতাম, আরও কত কি। কিন্তু একদিন পাশের বাসার রাসেল নামের এক ছেলে তোমাকে কোলে নিয়েছে। তখন তোমার বয়স 2 বছর। সেটা আমার মোটেও পছন্দ হলো না। সবাইকে বলে দিয়েছি ও আমার বউকেও যেন না ছোঁয়ে ওকে। বাবাই বলে উঠে, তোমার বউ কিভাবে হলো? তুমি তো ওকে বিয়েই করলে না। বউ বানাতে বুঝি বিয়ে করতে হয়? হুম। ব্যাস আর কি লাগে? আমি তখন থেকেই সবার মাথা নষ্ট করে দিয়েছি তোমাকে বিয়ে করব, কিন্তু কেউ রাজি হচ্ছিল না। আসলে ছোট তো, তাই আমি তাই সুইসাইডের হুমকি দিই। আমার বয়স মায় 8, আর এই বয়সেই এমন কাজ মাথায় এল কিভাবে বুঝে উঠতে পারছি না। তবে তখন মনে হয়েছে তোমাকে চাই, আমার এটাই শেষ কথা। আমার জিদের কাছে হার মেনে আমাদের বিয়ে দিয়ে দেওয়া হয়।
দুজন একসাথে বড় হই। আমি সবসময় তোমাকে শাসনে রাখতাম যাতে তুমি আমার প্রতি আবেগ দিয়ে দুর্বল না হও। আমি তো চাই তুমি আমাকে ভালোবাসো, তাই সব স্বয়ং একটা দূরত্ব বজায় রাখতাম। কিন্তু তুমি যত বড় হচ্ছিলে আমার তোমাকে তত নিজের কাছে রাখার ইচ্ছে জাগে। কিন্তু নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা আমার ছিল। কিন্তু সেদিন যখন তোমাকে স্নিগ্ধ আলোতে ভিজা চুলে দেখেছিলাম, তখন তোমাকে ছুঁয়ে দেখার প্রবল আগ্রহ জাগে, যা উচিত নয়। তুমি তখনও ছোট্ট ছিলে, তাই তোমার থেকে দূরে যাওয়াই ঠিক মনে হয়েছে। তোমার থেকে দূরে তো ছিলাম, কিন্তু তোমাকে একা রাখিনি। জীবনে অনেক মেয়েই আমার মনে জায়গা করতে চেয়েছে, কিন্তু তুমি তো আমার প্রথম দেখার স্নিগ্ধ পরী, যাকে আমি স্বপ্নের দুনিয়া থেকে বাস্তবে পেয়েছি। তাকে ছাড়া অন্য কেউ আমার জীবন কেন আসবে বল? আমারও তো শুধু তুমি হলেই চলবে, নিজের জীবনে যেমন কাউকে আসতে দিনি, ঠিক একইভাবে তোমার জীবনেও আমি কারো জায়গা করতে দিনি। দূরে থেকেই সবাইকে সরিয়েছি। সরি জান, ওই দিন তোমার হাতটা কামড়ে দিয়েছিলাম। মাথা গরম ছিল। তোমাকে কতদিন পরে এত কাছে দেখলাম, তা ওই ছেলের ফুল ছোঁয়া অবস্থায়, তাই আমি কন্ট্রোল করতে পারিনি। সরি, তুমি কেন বলনি মালিহা? তোমাকে ওই কথাগুলো বলেছেনি লয় না বলে জানতেই পারতাম না, শুধু শুধু তোমার উপর রাগ করেছিলাম। কিন্তু এখন সঠিক সময় এসে গেছে, আমি তোমাকে নিজের মনের কথা বলতে পারি। আমি তোমাকে খুব ভালোবাসি পিচ্ছি বউ। তুমি জানো আজ আমাদের 17তম বিবাহ বার্ষিকী? জানো না? তুমি কিছুই জানো না? আচ্ছা জানো না, বুঝলাম, কিন্তু বুঝো না কেন আমি তোমাকে কত করে চাই, কত ভালোবাসি। এতটা বোকা কেন তুমি? আমি এখনো স্তব্ধ হয়ে তাকিয়ে আছি উনার দিকে। এতটা ভালোবাসেন উনি আমাকে, আর আমি বোকা, তাকে ভাইয়া বানাবো বলে ঠিক করেছি। ঈশ্বস, কি কাণ্ড! ছি, তার উপর উনি আমার নিজের জামাই ভাবতেই অবাক লাগে। সংসার না করতেই আমার 17তম বিবাহিত জীবন পার হয়ে গেছে। উনি আবার বলে উঠে, তুমি কি তোমার বাকি জীবন আমার সাথে পাড়ি দিতে চাও? আমি এবারও জবাব দিলাম না। আমি এতটাই শোকড যে কি বলবো বুঝতে পারছি না। উনি এবার আমার দিকে কৃষ্ণচূড়াগুলো এগিয়ে বলে উঠে, হে প্রিয়, আমি তোমাকে খুব ভালোবাসি, একদম কৃষ্ণচূড়ার মতো। কৃষ্ণচূড়া যেমন তার রঙকে ভালোবাসে, আমি ঠিক একইভাবে তোমাকে ভালোবাসি। আমি তোমাতে রঙিন হতে চাই। ধরবে আমার হাত, আমার জীবন রাঙাতে রাখবে আমার এমন রঙবিহীন দুনিয়াতে। আমি কাঁদতে মোটেও চাচ্ছি না, কিন্তু চোখের পানি আপনা আপনি বেয়ে বেয়ে পড়ছে। এটা কষ্টের না, সুখের অশ্রু। আমি ভাবতেও পারিনি উনি আমাকে এতটা ভালোবাসে। তার ভালোবাসা সত্যিই কৃষ্ণচূড়ার মতো। সত্যিই সে তার রং পাল্টেনি। ছোট বয়সের ভালোবাসার কোনো পরিবর্তনই হল না। এটাই ভালোবাসা, যা কখনো রং পাল্টায় না। উনি এবার বিরক্তি ভঙ্গিতে বলে উঠে, তুমি কাঁদছ কেন আয়ু? তোমার কি আমাকে পছন্দ না? পছন্দ না হলে সমস্যা নেই, তুমিও সিঙ্গেল থাকবে, আমিও। সারা জীবন এভাবেই থাকতে হবে। বুঝলে কত কষ্ট? তোমার জন্যে সব কষ্ট নিতে রাজি। কিন্তু হ্যাঁ, তুমি ভেবনা আমাকে পছন্দ না বলে অন্য কাউকে জীবনে এন্ট্রি দিতে পারবে। তোমার সব জুড়ে শুধু আমি। এবার ভাব, এভাবেই জীবন কাটাবে নাকি আমার সাথে থাকবে চয়ে জি ঝিউর? না না, আমি আপনার সাথেই থাকব। সত্যি? হুম। উনি এবার হু হা করে হেসে আমাকে জড়িয়ে নেয় নিজের বাহুতে। আমি কচ্ছপের মতো মাথা বের করে বলে উঠি, মালিহা আপু আপনাকে অনেক ভালোবাসে। সবাই আমাকে ভালোবাসলে তো আমি সবাইকে বাসতে পারবো না। আর এই জীবনে আমি শুধু একজনকেই ভালোবেসেছি, সে হলো তোয়ালে পরি। আমার তো এই তোয়ালে পরা পরি হলেই চলবে। আমি আবেশে তার বাহুতে মাথা রেখে আছি। কৃষ্ণচূড়াগুলো আমার হাতে। ভালোবাসা সত্যিই এক অদ্ভুত জিনিস। তা না হলে তো উনি এতগুলো বছর আমার জন্যে অপেক্ষা করত না।
আসলেই ভালোবাসার মানুষের জন্যে অপেক্ষা করতেও হয়তো আনন্দ আছে। আমারও শুধু এমন একজন ভালোবাসার মানুষ হলেই হবে, শুধু আপনি হলেই চলবে মিয়া ওমান ভাইয়া। চোখের উপর মিষ্টি রোদের অনাগোনা। রোদের প্রথম উজ্জ্বল হলুদ আভাটা মুখে পড়তেই আমার চোখ নড়েচড়ে উঠে। বিরক্তি নিয়ে আমি কিঞ্চিত চোখমুখ খিচে আধো আধো চোখে তাকিয়ে পরিবেশ বুঝার চেষ্টা করছি। ঝিমঝিম চোখে তাকাতেই বুঝতে পারছি আমি আমার নিজের একমায় মালিকানায় প্রতিষ্ঠিত রুমে আছি। যদিও প্রতিষ্ঠাতা আমি না। চোখ কচলাতে কচলাতে আমি উঠে বসলাম। হঠাৎ মনে পড়ে যায় এটা আমার রুম, কিন্তু আমি তো এখানে থাকার কথা না। আজমান ভাইয়ার কথা মনে পড়তেই আশেপাশে চোখ বুলাতে শুরু করলাম। আমি তো তার সাথে টেরেসের উপর ছিলাম, কিন্তু এখানে কিভাবে এলাম? তাহলে কি আমি স্বপ্নে দেখেছি? কিন্তু আমার তো তা মনে হয় না। ডুলডুল পায়ে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই বেড টেবিলে আমার কালকের সেই কৃষ্ণচূড়াগুলো চোখে পড়ল। এগুলো এখানে, তার মানে স্বপ্ন না কিছু ঈষৎ ভাবতেই এক অদ্ভুত অনুভূতি মনে করা নাড়ছে। আমি ধীর পায়ে হেঁটে ফুলগুলো ছুঁয়ে দিতেই তার নিচে নীল কাগজ দেখতে পেলাম। হাতে নিয়ে ভাঁজ খুলতেই কালো কালিতে খুব সুন্দর হাতের লেখা ভেসে উঠেছে। যে ব্যক্তির এই লেখা সে আসলেই পৃথিবীর সবচাইতে সুন্দর হাতের লেখার অধিকারী। সুন্দর হাতের লেখার জন্যে ছোটবেলায় স্যারেরা যে 5 নাম্বারের লোভ দেখাত তা এই লেখক অনায়াসেই নিজের করতে সক্ষম। আমি এবার পড়তে শুরু করলাম। প্রিয়সী, এটা মোটেও ঠিক করলে না। জীবনে প্রথম প্রেম ব্যক্ত করেই মানুষ লিপকিসস করে, আর আমি হালকা ঝুঁকেই দেখলাম আমার প্রেমলতা ঘুমে অচ্ছন্ন। ইটস নট গুড বেইবি। কোথায় ভেবেছি একসাথে কেক কাটবো, খাওয়া দাওয়া করব, আর একটা দুইটা টুপুস টাপুসস চুমুও খাবো, আর তুমি সবকিছুতে একগুচ্ছ আবেগী ঘুম ঢেলে দিলে। বল কিভাবে পারলে? একটুও মায়া হলো না আমার উপর? তুমি বড্ড হার্টলেসস। একটু মায়া দয়াকে কাজে লাগাতে পারতে। কালকে কত প্ল্যানিং ছিল জানো? এটা ঠিক করলে নায়কদম বুকের বা পাশে চুবেছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যা দিলে তাতে আমি ফিদা। তোমার ওই ঘুমন্ত মুখী শোষ বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করেছে, কিন্তু ছুঁইনি। যদি তোমার মিষ্টি ঘুম আমার দুষ্টু আবেগে ভেঙে যায়, তখন তো আরো কষ্ট লাগবে, বুঝলে? হৃদয় ভাঙচুর হবে। তুমি তো আমার 18-র আবেগ নও গো প্রাণলতা। তুমি আমার 6-এর কোটায় জাগিয়েছ ব্যথা, যা ক্রমশ বাড়িয়ে করছ ঝাঝরা। হৃদয়ের ফটক তোমাতেই বন্ধি। তোমাতেই আমি কৃষ্ণচূড়ার সাথে করিয়াছি ভালোবাসার সন্ধি। বুঝলে ও তুমি সবই দেরিতে বুঝ, যেমন আমাকে বুঝেছ 19-এর কোটায় এসে। হা, তুমি এক ভয়ঙ্কর আবেগ, যাতে নিজেকে জড়িয়ে এখন আমি সব হারা। এবারও তো বুঝলে? নাকি এখন কনফিউশন ফিলিংস হচ্ছে? যে ফিলিংসই হোক, তাড়াতাড়ি ভার্সিটি এসো। আমার হৃদয় তো বহু আগেই ছিন্ন ভিন্ন করেছ, এখন তো দেখছি বেচারা বই খাতাকেও ছিন্ন ভিন্ন করার প্ল্যান আছে। ওই সব বাদ, রেডি হও আর চলে আসার। সরি, দেখা না করেই চলে এসেছি। আসলে তুমি যে ঘুম দিয়েছ কি বলবো, টেরেস থেকে কোলে করে নামানোর সময়ও তুমি একটুও নড়াচড়া করলে না। কত আবেশে আমার শার্ট খামছে ঘুমাচ্ছিলে। ঈশ্বর, আমি তো জীবন পার করতে পারতাম এভাবে। এত এত কিউট আবেগ জড়িত ঘুম হিটলারও ভাঙতে পারবে না। আর আমি তো এই ঘুমের সদ্য হওয়া নতুন প্রেমিকেটা আমার জন্যে অসম্ভব ছিল। সব শেষে একটাই বলার আছে, ভালোবাসি। বোকা পিচ্ছি বউকে আবার বোকা বলেছি বলেই গাল ফুলাবে না প্লিজ জজবাই। আমি এখনো চিঠির দিকে তাকিয়ে আছি। একবার নাকের সামনে নিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে দেখছি তার ছোঁয়ার ঘ্রাণ পাওয়া যায় কিনা। সত্যিই পাওয়া যাচ্ছে। এ যেন এক অজানা অনুভূতিতে আমি সিক্ত, যা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে এ মনের ধুকপুকানি। আমি ভার্সিটির মাঠের এক সাইডের বটগাছটার উপর পা ঝুলিয়ে বসে আছি। হালকা হালকা বাতাস হচ্ছে। আসলে ঋতুটাই এমন। বাতাস হবে, বৃষ্টি হবে, স্বাভাবিক। কিন্তু আমার পাশের ব্যক্তি অস্বাভাবিক কাণ্ড করে বেড়াচ্ছে, যা প্রচণ্ডভাবে আমাকে ভাবাচ্ছে।
সে মহান কার্যকরী ব্যক্তি দিল, তার আমার ভাবনায় কোনো কিছু যায় আসে না। সে তো শটাং হয়ে বসে বসে মোবাইল গুতাচ্ছে। আরে বলি, হারি প্রেম টেমত করছো না? কিন্তু মোবাইল নিয়ে কিসের এত লুতুর ফুতুর? যত সবেবার কিছুটা রাগ নিয়েই বলে উঠলাম। ওই হারামি বলবি সারফারাজ ভাইকে তুই এত এত কেন ভয় পাসস? ভয় পাইকে বলল, মোবাইলের দিকে তাকিয়ে বলে উঠে। অবশ্যই তুই ভয় পাস, তা না হলে এত কাচুরমাচুর করতি না। তাড়াতাড়ি বলবি নাকি আন্টিরে বলে দিমু তুই প্রেম করস? কি আমি প্রেম করি মানে? হুম করছো, আমার তো তাই মনে হয়। তুই বলবি নাকি আন্টিকে বলমু? আন্টি এমন কথা শুনে নিশ্চয়ই তোকে চুমু খাবে না? সোজা আঙ্কেল বুঝো তুমি কি হতে পারে? দলি তার বাপরে বাঘের মতো ভয় পায়। এটা দিয়ে এই ভয়ঙ্কর মাইয়ারে জব্দ করা যায়। হি হি। আরে তাদের কি বলবি, তারাই তো জীবন পুরা তেজ পাতা করে দিচ্ছে। ওই বাঘের সাথে বিয়ে ঠিক করে ফেলেছে। আর ওই পলা যে কত নাম্বার কি তা আমি ভালোই জানি। আমি হতভম্ব নয়নে তাকিয়ে আছি। এই মেয়ে তোলে তোলে রিকশা চালায়, আর আমি বললেই হরতালশালী তোর 1000টা যমজ বাচ্চা হবে, অভিশাপ দিলাম। এত কিছু করে এখন আমার ভাইটারে এভাবে বলা হচ্ছে? দাঁড়া, খবরদার দিলবার, আমার ভাইকে নিয়ে নো উল্টাপাল্টা কথা। আমার ভাইয়ের চড়িয়ে ফুলের মতো পবিয়ে বুঝলি? তুই তো লাকিরে, ও তোর জামাই, ওয়াও তুমি হবি আমার ভাবি। ঈশ্বস কি মজা! দেখ, সব ভাবির মতো কুটনামি করবি না, তা না হলে তোরে আমি তুলে আছাড় দিমু, বুঝলি? আয় এদিকে আয়। কেন? আরে হাগ করমু তুই এখন থেকে আমার দিলবার ভাবি। দিলবার দিলবার টিং নিং নিং নিং। দিলের মুখ দেখার মতো। ওর মতো ডেঞ্জারাস মেয়েকে এমন সিচুয়েশনে ফেলতে পারাই বড় ব্যাপার। আমার ভাইটার কপালে যে কি আছে আল্লাহ মালুম। এই মেয়ে তাকে মারতে মারতেই বেচারার হাড্ডি টাড্ডি ভেঙে গুড়িয়ে দিবে। আহারে রে। আমি আবার পা ঝুলানোতে মনোযোগ দিলাম, কিন্তু বেশিক্ষণ পারলাম না। হঠাৎ ঝড়ের গতিতে ওই দিনের ইফতি নামের সেই ব্যক্তি হাজির। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছি। সে খুশিতে গদগদ হয়ে বলে উঠে, আরে হায়াত, কেমন আছো? ভালো। কিন্তু আপনি এখানে? তোমার জন্যেই আসা, বিড়বিড় করে বলে উঠে। কি বললেন? আরে আমি এই ভার্সিটির নতুন টিচার। আসলে আমি আগেই জয়েনিং লেটার পেয়েছি, কিন্তু ভেবেছিলাম চাকরিটা করব না। আমি এখানকার পুরাতন স্টুডেন্ট তো, তাই সবাই বলেছে করতে, তাই করব বলে এসেছি। আজকেই প্রথম দিন আমার সাবজেক্ট হিসাব বিজ্ঞান। আল্লাহ, এই আহাম্মকে আজমান ভাইয়া দেখলে চিবিয়ে চিবিয়ে খাবে। শালা পৃথিবীতে কি ভার্সিটির অভাব পড়েছে নাকি যে এখানেই আসতে হল? শালা গরু চোরহাদারাম। মনে মনে, ও তাই তাহলে তো আপনি আমাদের স্যার হবেন, তাই না? তো স্যার এখন আসি, কালকে নবীন বরণ, তো তাই কাজ আছে। দিলের হাত ধরে দিলাম এক ছুট। শালা যে কি পরিমাণ প্যারা দিয়েছে কালকে কি বলবো। আল্লাহ বাচ্চাও। ইফতার টেবিলেও কি পরিমাণ ডিস্টার্বই না করেছে। হায়াত এটা নিবে, ওটা খাবে, এটা দিবলা ব্লাজাইরা পাবলিক শুধু আমারই পায়। আমি সারা ভার্সিটি উকিঝুঁকি দিয়ে আজমান ভাইয়াকে খুঁজে পেলাম। সেই অডিটোরিয়ামে গিটার নিয়ে বিজে ধীর পায়ে তার পাশে দাঁড়াতেই সারফারাজ ভাইয়া এসে জড়িয়ে ধরে বলে উঠে, লিটল পরি, কেমন আছো? ভালো। শুনো, আজ থেকেই প্যাকিং শুরু করো, কিছু দিন পরেই আমরা চাঁদপুর যাব। চাঁদপুর কেন ভাইয়া? আরে নানু বাড়ি চাঁদপুর। ও কঞ্চে করে যেতে হয় বুঝি? শুনেছি তাই জিজ্ঞেস করছি। হুম্বস, আমি একটু আসি। আমি তার কথা শুনে পিছনে তাকাতেই দেখি দিল গায়েব। এবার বুঝতে পারছি ভাইয়া কথায় গেছে। হিহি। আমি এবার অডিটোরিয়ামের দিকে চোখ বুলাতে লাগলাম। আজমান ভাইয়া নিজের গিটার নিয়ে টুংটাং সাউন্ড করছে। তার আশেপাশে মেয়েদের আনাগোনা দেখে মনে হচ্ছে মিষ্টির আশেপাশে পিঁপড়া। উনি একবার ভ্রু কুঁচকে আমার দিকে তাকায়।
আবার তার নিজের মতো কাজ করছে। আশ্চর্য, একটু পাত্তাও দিচ্ছে না। আমি মন খারাপ করে আবার বাহিরে যাওয়ার জন্যে পিছন ঘুরতেই নিলয় নামের ওই দিনের ছেলেটা এগিয়ে এসে বলে ওঠে, ভাবি এখানে বসেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ওই দিন তো ভা ভা করে মাথা খাচ্ছিল আর আজকে ডিরেক্ট ভাবি। ও, এইটাই ছিল ভাভার মানে। কিন্তু তখন কেন ভাভা করেছে কে জানে। আমি ওনাকে সরু গলায় বলে উঠলাম, ভাইয়া আপনার কি ভাই আছে? হ্যাঁ আছে তো, কেন ভাবি? একটু কল করে আসতে বলবেন প্লিজজ। অবশ্যই। মোবাইল পকেট থেকে বাহিরে এনে ডায়াল করতে করতে বলে উঠে, কিন্তু কেন ভাবি তা তো বলেন। ও, আসলে উনি তো আমার জামাই, তাকে একটু দেখব, সাথে এখনই বিয়ে করে আপনার লিগাল ভাবি হবাইডিয়াটা কেমন নীল ভাইয়া? নিলয় ভাইয়া এবার নিজের মোবাইল আবার পকেটে পুরে নেয়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, 2-3টা শুকনো ঢোকো গিলে তারপর বলে উঠে, কি যে বলেন ভাবি, আপনার ভাইয়া না মনে আপনার জামাই তো এখানে আছে। আমি বরং যাই, পরে দেখা হবে ভাবি, আল্লাহ হাফেজ জজ। নিলয় ভাই তো গিয়া আমার খুব হাসি পাচ্ছে। আসলে এত এত দুঃখের মাঝে উনি একটু হাসাতে পেরেছে। আহারে আমি বেচারি। দলিরে বাচ্চাটাও ধোকা দিল। কিভাবে পারল নিজের বিয়ার কথাটা গিলে যেতে? আমি আবার পা বাড়ালাম, এখানে থেকে কি হবে জনাব, তো পাত্তাই দেয় না। আমি হাঁটা দিতে গিয়েই বুঝতে পারলাম কেউ আমার ওড়না ধরে রেখেছে। চট করে পিছনে তাকাতেই বুঝতে পারলাম আজমান ভাইয়া। আমি ওড়না ছাড়াতে টানাটানি করছি। উনি আমার হাত ধরে এক টানে তার পাশে বসিয়ে দিল। আমার তো রাগ লাগছে। সবাই অতি আগ্রহ নিয়ে আমাদের দেখছে। আশ্চর্য, এভাবে দেখার কি আছে? আমি আবার কাচুমাচু করে নিজেকে ছাড়াতে শুরু করি। উনি এবার আমার কানের কাছে এসে সামনে তাকানো অবস্থায় ফিসফিসিয়ে বলে উঠে, বিয়ে করার কি খুব শখ হয়েছে? আমাকে তো একবার করেই শেষ করেছ। কত কত দুঃখ বুঝলে না? তার আগেই উল্টাপাল্টা কথা না। দাঁড়াও, দেখাবো আগেরটার শাস্তি, আগে পরেরটা পরে। আমি হা করে তাকিয়ে আছি। উনি টুংটুং করে গিটার বাজিয়ে উঠে, এটা কি হলো? আমি আবার আগে কিছু করেছি নাকি? আমি এবার ভয় কাচুমাচু করছি। উনি আবার বলে উঠে, গিটার বাজাবে? আমি তো পারি না। পারি না বলতে কিছু নেই আয়ু, আমি শিখিয়ে দিব, তোমার না খুব শখ ছিল? আমি খুশিতে গদগদ হয়ে বলে উঠি। উনি নিজের বাহু থেকে গিটার খুলে আমাকে পরিয়ে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এটা কোনো নর্মাল গিটার না, এটা আজমান ভাইয়ার সবচাইতে প্রিয় গিটার। উনার দাদার দেওয়া শেষ গিফট। এটা উনি কাউকেই ধরতে দেয় না। আমি তো ভয়েই কখনো ধরতাম না। একবার উনার এক বন্ধু ধরেছে বলে উনি তাকে সেই লেভেলের মার দিয়েছিল। আমি তো ভয়, তারপর থেকে এই গিটারের আশেপাশেই আসি না। উনাকে তো বাবা দামি দামি গিটার কিনে দেয়, কিন্তু এটা তার সবচাইতে প্রিয়। আর এটা উনি আমাকে পরিয়ে দিল। আমি হতবাগুনি আমার ডান হাতের আঙ্গুল দিয়ে গিটারের মাঝের তার আর বাম হাত দিয়ে গিটারের উপরে পিনগুলোতে রেখে দিয়ে বাজাতে শুরু করে। আমি এখনো অবাক। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। হাত দিয়ে বাজাতে ব্যথা লাগছে তাই না? আমি বাজাই, তুমি উপরের পিনগুলো বাজাও, মানে বুঝতে পারছ? আমি মাথা ঝাঁকালাম। উনি আমার সব ব্যথা নিজের কেন করতে চায়? ভালোবাসা মানেই কি এটা? আমি তাকিয়ে আছি তার দিকে, কোথা থেকে মালিহা আপু এসে চেঁচিয়ে বলে উঠে, আজমান তুমি এই গিটার ওকে ধরতে দিলে? কিভাবে? আমি ধরেছিলাম দেখে তুমি অনেক ঝাড়ি দিয়েছ, আর এখন ওকে বাজাতে দিচ্ছ। যদি ছিঁড়ে ফেলে বা ভেঙে ফেলে? ফেললে ফেলবে আমার জিনিস, ও ভাঙলে ভাঙবে কার কি? আজমান ভাইয়া ভাবলেশহীনভাবে কথাটা বললেও মালিহা আপুর তা মোটেও পছন্দ হল না। আমি তো তার লাল লাল মুখ দেখে ভয় পাচ্ছি। সব মেয়েরা এবার নিজেদের আগ্রহ আরও 2 ধাপ বাড়িয়ে দিল এদিকে।
এখানের সব ভাইয়া আপুরা সিনিয়রসবারই চোখ এখন আমাদের দিকে, তারা হয়তো এটা বুঝতে চাচ্ছে আজমান ভাইয়া আমাকে কেন তার এত মূল্যবান বস্তু ধরতে দিয়েছে। আমি এবার আজমান ভাইয়ার দিকে তাকালাম, উনি তো আমার আঙ্গুল নিয়ে খেলতে বিজি। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি তার দিকে। এবার উনি বলে উঠে, তোমার আঙ্গুলগুলো খুব সুন্দর, আগে কেন খেয়াল করলাম না, চিকন চিকন গোলাপি গোলাপি আঙ্গুলিশোস, কত কিউট। আমি আর কি বলবো, সবার আতঙ্কিত মুখ দেখতে থাকি আর উনি দেখুক আমার আঙ্গুল জনমের মতো। চলবে।